বাংলাদেশিদেরকে ভারতীয়করণ করা, বাংলাদেশিদেরকে ভারতের মাটিতে নিয়ে, বাংলাদেশি বলতে আমি সিভিল প্রশাসনের কর্মকর্তা, মিলিটারি কর্মকর্তা, তাদেরকে ভারতে নিয়ে তারা স্পেশাল ট্রেনিং করায়। ওই ট্রেনিং এর সময় তাদেরকে কিভাবে কি কাজ করতে হবে মূলত তারা কাজ করায় রয়ের হয়ে কাজ করার জন্য, ভারতের সংবিধানের প্রতি আনুগত্য দেখানোর জন্য, বাংলাদেশে ভারতের ওয়েলফেয়ার রক্ষা করার জন্য তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করে। তারা বলে পেশাগত দক্ষতা বাড়ানোর জন্য, আসলে কোনো পেশাগত দক্ষতা না। কারণ আমরা ইতিমধ্যে জেনেছি বাংলাদেশিদের কোন কোন কর্মকর্তা যখন বলেছে আমরা ভারতের জন্য কেন কাজ করব বাংলাদেশের অভ্যন্তরে, তাদেরকে অপমান করে ওই প্রশিক্ষণ একাডেমি থেকে বের করে এয়ারপোর্টে তুলে দিছে। এখন আজকের এই কথাটা বলছি এই জন্য, বাংলাদেশে 50 জন বিচারপতি ভারতে যাচ্ছে প্রশিক্ষণের জন্য। আপনার কাছে বিষয়টা কেমন মনে হচ্ছে, বিষয়টা কি? জি, থ্যাংক ইউ জেকব ভাই। আসলে এটা একটা মানে দেখতে খুবই অড এবং একটা ফানি সাবজেক্ট, একটা ফানি ওয়েতে যাচ্ছে এবং একটা হাস্যকর। এটা এখন আমাদের দেশের জনগণ যতটা বুঝার তো বুঝে, এবং আমাদের দেশের মিডিয়াগুলো যদি এগুলোকেই সার্কুলেট করে দেয় ওয়ার্ল্ড ওয়াইড এবং সবাই জানতে পারে, দেখতে পারে, শুনতে পারে, তাহলে বিষয়টা আরেকটু মানে বুঝতে সুবিধা হবে আমাদের জনগণের জন্য। কিন্তু আমাদের জনগণ যারা দেশে আছেন তারা তো দেশে আছে, কিন্তু দেশের বাইরেও তো অনেক লোকজন আছে, আমাদের জনগণ আছে। সবাই যে আওয়ামী লীগ, সবাই যে বিএনপি, সবাই যে জামাত তা নয়, কিন্তু দলীয়করণের বাইরেও যারা আছে তাদের মতামত এবং তাদের কথা, তাদের দেশের প্রতি যে আনুগত্য, এই বিষয়টাও দেখতে হবে। শুধু আজকে দেখেন বাংলাদেশের জন্মলগ্ন থেকে ভারত এটা চাইছে এবং তারা সেভাবেই চালিয়ে গেছে। এটা আজকে নতুন না। আমাদের দেশে যখন থেকে এই পুতুলদের বসানো হচ্ছে এবং পুতুলরা এই ধরনের গেম প্লে করছে, তাতে ভারত তাদের যেটা দরকার সেটা করতে তারা সাকসেস হয়েছে। এজন্য আমরা বাংলাদেশিরাই দায়ী। এটা এখন বাংলাদেশের দলগুলোর কথা বলেন, বাংলাদেশের সার্বিক জনগণের কথা বলেন, বাংলাদেশের ব্রোকারদের কথা বলেন, সবকিছু মিলিয়ে সবই সামনে আসবে। এখন প্রশিক্ষণ দিতে কাকে নিচ্ছে? বাংলাদেশের জন্মলগ্ন থেকে আমরা তো শুনে যাচ্ছি ঘাতক দালাল নির্মূল কমিটি, ঘাতক দালাল নির্মূল কমিটি। কি হয়েছে? যুদ্ধ অপরাধী যারা, তাদের জন্য একটা দল করা হয়েছে এবং এই দলটাকে সামনে রেখে ভারত বিভিন্ন নাটক করে আসছে, যে নাটকের শিকার আমরা বাংলাদেশিরা। এবং ভারত যতই মনে করুক যে এটা ভারত মনে সবসময় মনে করে আসছে এবং তারা বিশ্বাস করে, এবং তারা শুধু বিশ্বাস না, তারা যে কাগজ কলমের শক্তি দিয়ে তারা বিশ্বাস অর্জন করছে, আমরা সেই কাগজ কলমটা আজ পর্যন্ত দেখতে পারিনি। এবং আমাদের দেশের পলিটিশিয়ানরা, পলিটিক্যাল লিডাররা, আমি জানি না কোনোদিন তারা এই টেবিলে আনছে কিনা যে ভারতের সাথে আমাদের কি চুক্তি, একটা পার্শ্ববর্তী দেশ হিসাবে আমাদের কিভাবে থাকতে হবে, আমাদের স্বাধীন একটা দেশ, আমাদের যে একটা অধিকার আছে আমাদের দেশের মাটিতে, সেই অধিকারটা আমাদের বাংলাদেশিরা কখনোই প্র্যাকটিস করতে পারেনি এবং এইটার বেনিফিটে কখনোই আমরা বাংলাদেশিরা হইনি। যখনই এটার দিকে আমরা ধাবিত হয়েছি তখনই আমাদেরকে জীবন দিতে হয়েছে বিভিন্ন ওয়েতে, বিভিন্ন ভাবে। এখন আপনি বাংলাদেশের দলগুলোর কথা বলবেন, পলিটিশিয়ানদের কথা বলবেন। এখন এই যে ভারত, আমাদের ছোটবেলা আমরা যদি র শব্দটা শুনতাম আমরা মনে করতাম এটা একটা ভৌতিক কিছু একটা হবে, এই শব্দটা শুনলে আমরা কিন্তু ভয় পেতাম। আর আজকে সেই বাংলাদেশে দেখেন আমাদের 20 কোটি মানুষের কোন ফ্যামিলিতে র জন্ম দিয়ে যায়নি। এই যে জন্ম দেওয়ার র, আপনি যদি সেই 71-এর ঘাতক দালাল কমিটি করতে পারেন, তাহলে আমি এখন বলবো ভারতীয় ঘাতক দালাল কমিটি এখন করে এই ভারতের পিছনে আমাদেরকে লাগতে হবে। এই ভারত আজকে নীরা আপনি ক্লিয়ার করেছেন আপনার পজিশন। আমরা বিষয়টাকে যদি ইলাবোরেট করি, আমরা ইলাবোরেট করতে গেলে একটা জায়গায় আমরা যাব, সেই জায়গাটা হচ্ছে যে বাংলাদেশি কর্মকর্তাদেরকে, মিলিটারি কর্মকর্তা হোক, সিভিল কর্মকর্তা হোক, জাজ হোক বা যারাই হোক, আমাদের ব্যক্তি জীবনে
রাষ্ট্রীয় নাগরিক হিসাবে রানা, আমি আপনার কাছে ব্যাক করবো একটা কারণের জন্য। আমাদেরকে যদি কোনো একটা দেশের সাথে আমাদের সংবিধান নিয়ে অনিশ্চয়তার মধ্যে যেতে হয়, আমাদের সীমান্ত নিয়ে অনিশ্চয়তার মধ্যে যেতে হয়, আমাদের ইকোনমি নিয়ে কম্পিটিশনে যেতে হয়, আমাদের বাণিজ্য নিয়ে কম্পিটিশনে যেতে হয়, ল এনফোর্সমেন্টের ক্ষেত্রে কম্পিটিশনে যেতে হয়, সীমান্ত নিয়ে কম্পিটিশন এবং কনফ্রন্টেশনে যেতে হয়, তাইলে বাংলাদেশের 20 কোটি মানুষের কারোই কি অজানা আছে যে আমাদের এই সব সমস্যা যদি কখনো হয় তাহলে একটা দেশের সাথে থেকেই আমাদের প্রথম শুরু হয়? রানা, ওই দেশটার নাম কি? ইন্ডিয়া বা ভারত, যে নামই বলেন, আমাদের প্রতিবেশী। এখন তাইলে আমাদেরকে তৈরি করার জন্য আমরা কি ইন্ডিয়ায় যাব, না ইন্ডিয়ার চেয়ে বেটার যারা ইন্ডিয়ার চেয়ে সুপিরিয়র ট্রেনিং করে আমাদেরকে প্রিপেয়ার করতে পারবে, টেকনোলজিক্যালি আমাদেরকে তৈরি করতে পারবে, আমাদেরকে বেটার ইকুইপ করতে পারবে উইথ দ্য ট্রেনিং, উইথ দ্য ইকুইপমেন্ট, উইথ দ্য টেকনোলজি, উইথ এভরিথিং, নাকি আমরা ওই ভারতেই যাব যাদের সাথে আমাদের যুদ্ধ করা উচিত? আপনার কি মনে হয় আমাদের ওখানেই যাওয়া উচিত? না, আমি এখানে যদি আপনার কথায় আমি কিছু যোগ করি, আমাদের ট্রেনিং এর খুব কম অংশই কিন্তু ভারতে হয়, এটা আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি। যেমন আমি ট্রেনিং নিয়েছি, আমেরিকায় ট্রেনিং নিয়েছি, চায়নাতে ট্রেনিং নিয়েছি, এবং আমাদের অধিকাংশ কোর্সই হয় ওয়েস্টার্ন কান্ট্রিজে, এবং অনেক কোর্স হয় চায়নাতে। এটা বলার অপেক্ষা রাখে না। খুব কম কোর্স হয় পাকিস্তানে এবং খুব কম কোর্স হয় ভারতে। ভারত পাকিস্তানে আমাদের কোর্স করতে পাঠানো হয়, আরেকটা কারণ আছে, তাদের শিক্ষা পদ্ধতি এবং তাদের টেকনোলজি, তাদের যেই রণকৌশল, সমস্ত ব্যাপারগুলো সম্পর্কে জানার জন্য। এটা কোনো গোয়েন্দার ব্যাপার না, এটা শেখার ব্যাপার। তো সেই সমস্ত জিনিসগুলো এসে ভালো যে জিনিসগুলো আছে সেগুলো আমাদের দেশে ইন্ট্রোডিউস করা হয়। তবে আমাদের দেশে যদি আপনি ইকুইপমেন্ট বলেন বা ট্রেনিং বলেন সেনাবাহিনীর বা আর্ম ফোর্সেসের, এটা ম্যাক্সিমামে হয় ওয়েস্টার্ন কান্ট্রিজে, ইউরোপে এবং চায়নাতে একটা বড় সংখ্যক হয়। আমি চায়নাতেও একটা কোর্স করেছিলাম। আর অন্যান্য যে সমস্ত প্রশিক্ষণ আছে, আমি যে সিভিল সার্ভিসে যেগুলো দেখেছি বা পেপারে যেগুলো আমি দেখতে পাই, এগুলো অধিকাংশই ইউরোপিয়ান কান্ট্রিজেই এই কোর্সগুলো হয়। তবে ভারতেও যে হয় না তা নয়, এটা একটা চুক্তির আন্ডারে আমি এতে দেখেছি। এটা হচ্ছে আমি যতটুকু জানি। আমাকে রানা একটা কথা, যে কথাটা আপনি আমাকে বলছেন খুব লজিক্যাল, যে আমরা ভারতীয় যুদ্ধ পদ্ধতিও শিখতে চাই, তাদের মানসিকতা কি এটাও আমরা বুঝতে চাই, দ্যাটস নরমাল সেন্স। এখন আমাদের কাছে তো একটা এক্সাম্পল আছে, বাংলাদেশের প্রথম একজন সিনিয়র আর্মি অফিসিয়াল 1974-এ যাকে ভারতে পাঠানো হয়েছিল এনডিসি করার জন্য, এবং ওই এনডিসি করানো অফিসারকে দিয়ে বাংলাদেশের শেখ মুজিবুর রহমানকে অ্যাসাসিনেট করা হলো। ওই লোকের যে কোর্স করতে গেছে তার বদৌলতে পরবর্তী একজন রাষ্ট্রপতিকে অ্যাসাসিনেট করা হলো, এবং বাংলাদেশ কোন অবস্থায় গেছে এটা বলার অপেক্ষা রাখে না। এখন বাংলাদেশে কোন মানুষ যদি দেখে যে চুন খেয়ে একবার যদি কেউ মুখ পোড়ে, তাইলে ওই চুন কি আর কাউকে মুখে নেওয়ানো সম্ভব? কিন্তু বাংলাদেশের মানুষের দোষ দেয় না। নিরুনিরা একটা কথা বলছে, ও আমরা বাংলাদেশের মানুষদের দোষ দেই বা রাজনৈতিক দলকে দোষ দেই। আমি একমত না। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো স্পেসিফিক, আপনার কি মনে হয় এখন পর্যন্ত কোন একটা প্যাট্রিয়টিক পলিসি অ্যাডপ্ট করতে পারছে কিনা যে আমাদের একটা নিরাপত্তা কাউন্সিল থাকা দরকার? ওই নিরাপত্তা কাউন্সিলে দেশের আপামর মানুষের রিপ্রেজেন্টেশন থাকবে, মিলিটারি রিপ্রেজেন্টেশন থাকবে, রাজনৈতিক দলগুলোর রিপ্রেজেন্টেশন থাকবে, সিভিল সার্ভিসের রিপ্রেজেন্টেশন থাকবে, প্রত্যেকটা রিপ্রেজেন্টেশন থাকবে সিকিউরিটি কাউন্সিলে, অর্থাৎ নিরাপত্তা কাউন্সিলে। এই ব্যাপারে তাদের কোন উদ্যোগ আপনার নজরে কখনো এসছে কিনা গত 54 বছরে? আচ্ছা, এই ব্যাপারে আমি একটু তথ্য দিয়ে রাখি। ট্রেনিং এর ব্যাপারে আপনি যেটা বললেন, যে আমি আমার সমসাময়িক যে সমস্ত অফিসারদের ট্রেনিং যেতে দেখেছি তাদের অধিকাংশই প্যাট্রিয়ট, এবং তারা যে রিক্রুটেড হয়েছে তা আমার কাছে মনে হয়নি। কারণ তারা যদি রিক্রুটিং করতে চায় তাদেরকে দেশের ট্রেনিং নিয়ে করতে হবে না, তারা বাংলাদেশের থেকেই অনেক রিক্রুট করতে পারে, এবং অলরেডি রিক্রুট হয়েও এটা আমরা পরবর্তীতে কিন্তু প্রমাণ পেয়েছি। আর আরেকটা জিনিস যেটা বললেন, হ্যাঁ, আমাদের ডিফেন্স পলিসি সেভাবে গঠিত নাই, এবং আমাদের
নিরাপত্তা ব্যবস্থা যে একটা সমন্বিত পরিকল্পনার মাধ্যমে গড়ে উঠবে, এই জিনিসটা কিন্তু এখনো সমন্বিত পরিকল্পনা নাই। যে ইনফ্রাস্ট্রাকচার বলেন, আপনি ট্রেনিং বলেন, ইকুইপমেন্ট বলেন, এবং মানসিকতা বলেন, মোটিভেশন বলেন, হু ইজ ইউর এনিমি, এই ধরনের জিনিসটা কিন্তু এখনো সেভাবে গড়ে ওঠেনি। তবে আমি যতটুকু জানি যে আমাদের আর্ম ফোর্সেসে একটা ফোর্সেস গোল করা হয়েছে যে 2020 সালে বা 2030 সালের মধ্যে আমরা কি দেখতে চাই, 2030-40 সালের মধ্যে আমরা কি দেখতে চাই, এরকম ফোর্সেস গোল করা হয়েছে এবং ফোর্সেস গোল অনুযায়ী এই আমাদের সেনাবাহিনীকে গড়ে তোলা হয়েছে। তবে আমি যতটুকু মনে করি যে আমাদের সেনাবাহিনী অ্যাগ্রেসিভ ফোর্সের চেয়ে বা অ্যাডমিনিস্ট্রেটিভ ফোর্স একটা বেশি হয়েছে। আমাদের ট্রেনিং, আমাদের ব্যবসা বাণিজ্যে বিভিন্নভাবে আমরা জড়িয়ে পড়েছি, বাট এর পাশাপাশি আমাদের যেই অ্যাগ্রেসিভ ফোর্স, এই জিনিসটাকে আরো উন্নতি করার বা আরো অ্যাগ্রেসিভ করার কিন্তু যথেষ্ট অবকাশ রয়েছে। সো আমরা এখন নতুন সরকার পাচ্ছি এবং আমরা একটা হেজিমনির মধ্যে থেকে বের হয়ে আসার চেষ্টা করছি। আমি আশাবাদী যে আমাদের বর্তমান সরকার বা ভবিষ্যতে যে সরকারকে আমরা নির্বাচিত করব, তারা এই হেজিমনি থেকে বের হয়ে আসার জন্য আমাদেরকে একটা রিয়েল, ভেরি শর্ট, ভেরি স্মল বাট ভেরি অ্যাগ্রেসিভ একটা ফোর্স হিসেবে গড়ে তুলবে, যেটার অভাব আছে এখন। রানা, আপনাকে আমি ছাড়ছি না, আপনাকে আবার একটু জিজ্ঞাসা করব। বাংলাদেশ আর্মিতে গত 16 বছর আগে ভারতীয় ল্যান্ডকে একটা নাম দেওয়া হয়েছিল, আর্মিরা জানতো ওটা ওলফল্যান্ড। ওটার নাম পরিবর্তন করা হয়েছে, কেন করা হয়েছে? কেন করা হয়েছে? এটা আমি জুনিয়র অফিসার ছিলাম, বলতে পারবো না। তবে কথা সত্য যে আমাদের যে উলফল্যান্ড ট্যাকটিস যেটা ছিল, এটা পরিবর্তন করে এইটা অন্য নাম দিয়ে অন্যভাবে সিচুয়েশন সাজানো হতো। বাট আমি যখন জুনিয়র অফিসার ট্রেনিং নিয়েছি, আমরা টোটালি উলফল্যান্ড ট্যাকটিস নিয়ে পড়তাম, এবং উলফল্যান্ড বলতে আমরা প্রতিবেশী রাষ্ট্রের যে সমস্ত অ্যাকচুয়াল জিনিস, যেই তথ্যগুলো থাকে, সেগুলোর উপরে আমরা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা কি হওয়া উচিত, আমাদের ট্রেনিং কি হওয়া উচিত, আমাদের মোটিভেশন কি হওয়া উচিত, সেভাবে গড়ে তুলেছিলাম। কিন্তু আপনার সাথে আমি একমত যে গত 15 বছরে এটা অনেকটাই পরিবর্তিত হয়ে গেছে। তবে আমি এইটুকুও জানি যে গত 2-3 বছরে এটাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে, এবং এটা কিছুটা হয়তো এসছেও। বাট সে আমাদের সময় যেই আমরা ট্রেনিং নিয়ে অ্যাগ্রেসিভ ট্রেনিং নিয়েছি, উলফল্যান্ড ট্যাকটিস যেটা আমরা শিখেছি, এখন এটা নাই। এটা এখন কিছুটা, এটা কি নামে রিপ্লেস করা হয়েছে রানা, যদি একটু শেয়ার করেন? আমি মনে করার চেষ্টা করছি, কারণ আমি তো ওই পরেরটা আমি পাইনি, তো সেজন্য আমি মনে করতে পারছি না। বাট আমি মনে হলে আমি জিনিসটা বলবো, ব্লু ল্যান্ড, আর আমি এটা মনে করে আমি বলার চেষ্টা করব। ওকে, আমি ফিরে যাব অ্যাডভোকেট মামুন আপনার কাছে। আপনি শুনেছেন রানার কাছ থেকে, আগে 16 বছর আগে আর্মিতে যারা কমিশন পেয়েছে, ফার্স্ট ব্যাচ থেকে এখন পর্যন্ত না, 15 বছর আগে সবাইকে শেখানো হতো ভারত হচ্ছে ওলফল্যান্ড, আমাদের তাদের বিরুদ্ধেই, আমাদেরকে ট্যাকটিক্যাল হতে হবে, আমাদেরকে ট্রেনিং করতে হবে, আমাদেরকে ইকুইপড হতে হবে, আমাদেরকে মডার্ন টেকনোলজির সাহায্যে তাদের মুখোমুখি করতে হবে। গত 15 বছরে ওলফল্যান্ড, এখন এটাকে হানিল্যান্ড বানানো হয়েছে। রানা, আমি যোগ করে বলছি হানিল্যান্ড, মানে আমি জানি আপনি নামটা আমাকে বলবেন। তো যেটা করা হয়েছে, এই যে তাদের সিলেবাস থেকে ওলফল্যান্ড সরিয়ে তাদেরকে হানিল্যান্ড বানানো হচ্ছে, ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন অ্যাডভোকেট মামুন? শোনেন, এটা তো পরিকল্পিতভাবেই হাসিনাকে দ্বিতীয় টার্মে যখন নিয়ে আসা হলো, যত 15-15.5 বছর ক্ষমতায় ছিলেন, এবং এই উলফল্যান্ড বিষয়টা আমি তুলতে চেয়েছিলাম, কর্নেল রানা ভালোভাবে তুলেছেন। একটা আর্মির মোটিভেশন থাকে যে আমি যদি বিদেশি কোনো রাষ্ট্র দ্বারা আক্রান্ত হই, তাহলে আমার কি কি করা উচিত। আমাদের প্রধান আক্রান্ত হওয়ার যে রাষ্ট্র, সেটা হলো ভারত, এটা চায়নাও না, বার্মাও না। আচ্ছা, এনিওয়ে, এখন এই যে এই ডিবেটটা খুবই গুরুত্বপূর্ণ। গত 15 বছর যারা কমিশন পেয়েছে এবং যেসব কর্মকর্তারা এখনো আছে, তাদেরকে তো আবার নতুন করে ট্রেনিং নিতে হবে, যদি আমরা আশা করি যে বর্তমান সরকার আস্তে আস্তে ভারতীয় হেজিমনি থেকে মুক্ত হব, সেটা আরেকটা আলোচনা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা এই গত জুলাই আগস্টের মূল লক্ষ্যই ছিল ভারতীয় আগ্রাসন এবং আধিপত্য থেকে মুক্ত পাওয়া, এটা হলো প্রধান। এবং এইটা কখনো
নির্বাচন ইস্যু নিয়ে আমাদের আন্দোলন হয় না। এখন যেসব আলোচনা হচ্ছে একের পর এক প্রতি 2 দিন পর পর ইস্যু তৈরি হচ্ছে। এই যে সেক্রেটারিয়েট আন্দোলন শেষ, এই যে কিছুদিন মিডিয়া নিলাম শেষ, এখন আবার নতুন করে ইস্যু তৈরি হচ্ছে। এখন মনে হচ্ছে যে এই যে আপনার প্রোক্লামেশন নিয়ে 31 ডিসেম্বর হওয়ার কথা ছিল, এটা নিয়ে আলোচনা হচ্ছে। অর্থাৎ আমাদের এক্সটোরশন অফ মাইন্ড, যেটাকে বলে মনোযোগ চুরি করা। আগে ছিল একটা টেলিভিশন, আগে ছিল 2টা পত্রিকা, মনে করেন পাকিস্তানে ছিল আপনার আজাদ পত্রিকা, তারপরে মনে করেন ইত্তেফাক আসলো। তো এখন তো পত্রিকার এতগুলো পত্রিকা, এতগুলো টেলিভিশন, যে আপনি সবগুলোকে আপনি কি করে আপনি ফলো করবেন? 10-এর চক্রে ভগবান ভূত। তো কাজেই আপনি যতই বলেন না বহুদলীয় গণতন্ত্র জিয়া রহমান যে করছিল, কোনো বহুদলীয় গণতন্ত্র না। জিয়া রহমান যেটা করেছে সেটা হলো যে মানে মানে আপনার যে 15 আগস্ট যে 75-এর যে স্পিরিটটা, সেই স্পিরিট থেকে এসে সরে গেছে। এটা আমি অনেকে হার্ড লাইনে বলে, বিশেষ করে মেজর ডালিম মোনারা বলেন যে উনি বিট্রে করছেন, খালেদা জিও বিট্রে করছে। এইগুলো আমি আলোচনা নাই বা করলাম, কিন্তু আমাকে বলেন বাংলাদেশে 71-এর পরের থেকে কোন রাষ্ট্র কি নির্বাচিত, কোন সরকার কি নির্বাচিত ছিল না। এই 70-এর নির্বাচন ছিল কনস্টিটিউশন অ্যাসেম্বলি পাকিস্তান কেন্দ্রিক, যেখানে লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে লিখিত ছিল কোরআন এবং সুন্নাহর পরিপন্থী কোন আইন প্রণয়ন করা হবে না। তো সেটার উপরে ভিত্তি করে যারা নাকি আপনার প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স করলেন আপনার 17 আপনার এপ্রিলে তথাকথিত মুজিবনগর সরকার, এটা হয় নাই। মুক্তিযুদ্ধ করছে মুক্তিযোদ্ধারা, নেতৃত্ব দিচ্ছে, প্রশিক্ষণ করছে এদেশের দেশপ্রেমিক আর্মি। এইখানে কোনো আওয়ামী লীগের কোনো মন্ত্রী এমপি কেউ দেন না, পৃথিবীর কোনো ইতিহাসে দেখতে পাবেন না। যুদ্ধের আগেই যিনি প্রধান সিপাহী সালার দাবিদার মানে শেখ মুজিবুর রহমান, সে সারেন্ডার করছে। আজকে বলা হয় শেখ মুজিবের মুক্তিযুদ্ধ, একেবারে এটা স্রেফ লাই, স্রেফ মিথ্যা কথা। তো কাজেই আজকে যেটা হচ্ছে যে 72-এর পরে 75-এর পরে আবার নতুন করে এক ব্যক্তির শাসন, কিসের মানে এখন যে বলছে সংবিধান দেশে দেখে নাই, এখানে দেখছে ব্যক্তি বিধান, শেখ মুজিব বিধান, জিয়া বিধান, এরশাদ বিধান, হাসিনা বিধান, খালেদা বিধান। হ্যাঁ, আমি আপনাকে একটু ইন্টারসেপ্ট করি, আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি। জি প্লিজ। হাইপোথেটিক্যালি ধরেন আমি আপনাকে বললাম, হাইপোথেটিক্যালি অথবা হিস্ট্রিক্যালি আমি যদি আপনাকে বলি যে মুজিব অ্যাসাসিনেশনের পিছনে ভারত 100% জড়িত ছিল, এই সাবজেক্টের সাথে এই কথাটাকে আপনি হ্যাঁ অথবা না উত্তরের মাধ্যমে আপনি কি একটু শেয়ার করবেন? আমার এই কথাটা কি ভুল হবে যে শেখ মুজিবুর রহমানের অ্যাসাসিনেশনে ভারত ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং এর সাথে যারা জড়িত ছিল প্রত্যেকটা মানুষ ছিল তা ভারতের ক্রীড়ানক, দাবার ঘুটি? এটা কি সত্য কথা নাকি এটা মিথ্যা কথা হিসাবে জনগণ জানবে, দর্শকরা জানবে? আপনার কি মনে হয় এটা সত্য ছিল? অফকোর্স সত্য ছিল। এখানে শুধু ভারতের সাথে দুই একটু অ্যাড না করলে এখানে আমেরিকাও ছিল। ওকে, না আমি আমেরিকার ইনভলভমেন্টের কথা জানবেন না, একটা কারণে জানবেন না। গ্লোবাল পলিটিক্সে আপনি যদি সাউথ এশিয়ান পলিটিক্স, টেরিটোরিয়াল গেইন এন্ড মিলিটারি বিল্ড আপ নিয়ে আপনি স্টাডি করেন, আমি কমোডর নীল ফ্রান্সিস দুরহামের বইতে একটা জিনিস আমি দেখেছি। আমেরিকা সবসময় সাউথ ইস্ট এশিয়ায় পাকিস্তান এবং ইন্ডিয়াকে প্রিপেয়ার করতে গেছে টু কনফ্রন্ট চায়না। আমেরিকার ইনভলভমেন্ট ছিল ছোট সময়ের গল্প, আমেরিকার সাম্রাজ্যবাদ, এটা ছিল ইডিওসি। বাংলাদেশে বামপন্থী রাজনীতি আপনার মতো লোকরা যখন করছে, সিরাজুল আলম খানের মতো হারামজাদারা যখন করছে, মুজাফফর আহমদের মতো লোকজনরা যখন করছে, তারা মিলিটারি বিল্ড আপ এন্ড টেরিটোরিয়াল গেইন সম্পর্কে এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট লেখাপড়া করে নাই। ভেঙে ফেল কর্নেল পাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর ভেদি।